আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেন আমার পরবর্তী ভিডিও আপনারা খুবই সহজেই পেয়ে যান। তো আজকে আমি খুব সহজেই রান্না করব। তো আজকে বেশি কিছু রান্না করব না, শুধু মাছ ভুনা করব আর পাতলা ডাল রান্না করব। প্রতিদিনের মতো সকালবেলা উঠে এরপর নাস্তা সেরে এরপর দুপুরে রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নেই। তো আজকে তেমন কোনো রান্নার ঝামেলা নেই। তো সকালবেলা উঠেই মিষ্টি আলু সিদ্ধ করেছি। তার আগে কিন্তু সকালবেলা আতিফাকে নাস্তা করিয়ে এরপর আর টিফিন রেডি করে কিন্তু ওকে দিয়ে আসছি। তো এরপর আতিকাকে আবার নাস্তা করিয়ে ওকে আবার ঘুম পাড়িয়েছি। আতিফাকে যখন আমি মাদ্রাসার জন্য রেডি করি তখন কিন্তু ও সাথে সাথে উঠে যায়। এরপর মাদ্রাসায় যখন আতিফাকে দিয়ে আসি আতিকাকে এদিকে এসে নাস্তা করি, এরপর ঘুম পাড়িয়ে এরপর আমি নাস্তা করে এরপর দুপুরে কি রান্না করবো সেগুলো রেডি করি। আর এইদিকে আমি সকালবেলায় মিষ্টি আলু এগুলো সিদ্ধ করেছি। আর এই মিষ্টি আলুটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো এইভাবে সিদ্ধ করলে আগে আতিফা খেতে চাইতো না, কিন্তু এখন আতিফা খায়। তো আতিফাকে তো মাদ্রাসা দিয়ে আসছে, ওর জন্য রেখে দিব। আর আতিকা তো ঘুমাচ্ছে, তো ঘুম থেকে উঠলেই খাওয়াবো। তো আমি গরম গরম এই মিষ্টি আলুগুলো খাবো। তো আমার কাছে কিন্তু মিষ্টি আলু খুবই ভালো লাগে এইভাবে সিদ্ধ করে। এই মিষ্টি আলুগুলো যদি কারো মাটির চুলায় যে রান্না করে এখন রান্না শেষে যে আগুনটা থাকে সেই আগুনের মধ্যে যদি মিষ্টি আলুটা পুড়িয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে। তো আমি কয়েকবার খেয়েছিলাম, এরকম আমার সৌভাগ্য হয়েছিল। কিন্তু এখন আর সেই রকম মাটির চুলা পাবো কোথায়, আর আগুন এইরকম পাবো কোথায়, আর গ্যাসের চুলা তো ওইরকম আর স্বাদ হবে না। তো মিষ্টি আলু কিন্তু ওইভাবে পুড়িয়ে খেলে অনেক ভালো লাগে। আর এখানে আমি রুই মাছ রান্না করব। তো রুই মাছগুলো ভালোভাবে ধুয়ে এরপর হলুদ মরিচ লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে এরপর আমি ভুনা করব। তো উল্টে পাল্টে রুই মাছগুলো ভেজে নিচ্ছি। তো কড়া করে না ভেজে নিলে আবার আতিফার বাবা খেতে চায় না, তো এই জন্য কড়া করে একদম ভেজে এরপর এই যেই প্যানের মধ্যে আমি ভেজে নিতেছি মাছগুলো, এই প্যানের মধ্যেই কিন্তু অবশিষ্ট যে তেলগুলো থাকবে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে এর প্যানের মধ্যে কিন্তু এই যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নিব যেন কাঁচা ভাবটা চলে যায়। তখনই কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিব, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে, আজকে আদা রসুন দিব না। তো এইভাবে কিন্তু মশলাগুলো ভালোভাবে কষিয়ে এরপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। যেহেতু মাছগুলো আমি ভাজা করে নিয়েছি, এখন মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর আমি মাছটা দিয়ে দিব। আর যখন মাছটা দিব তখন কিন্তু একবার শুধু উল্টে দিব। এরপর কিন্তু যে পরিমাণ মতো পানি দিব, যেহেতু আমি ভুনা করব তাহলে আমার বেশি একটা পানি দিতে হবে না, অল্প একটু পানি দিলেই হবে। তো এই যে আমি এখন মশলাগুলো দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু মাছগুলো দিয়ে দিলাম। এখন শুধু একবার উল্টে দিয়েছি আর এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ। আর ঢেকে আমি রান্না করে নিব। আর পানিটা যখন একদম মাখো মাখো টাইপের যে ঝোলটা সেটা হবে তখন আমি নামিয়ে ফেলবো। তো তেমন কিছুই দিইনি আমি মাছ ভুনায়, কিন্তু তেমন একটা কিছু দিই না, অল্প মশলা দিয়েই কিন্তু আমি মাছ ভুনাটা করি। তো অনেকেই অনেক মশলা দিয়ে এরপর মাছ ভুনা করে থাকেন, কিন্তু আমি তেমন কোনো মশলাই দিই না, একদম অল্প পরিমাণে মশলাটা দিই। কিন্তু আদা রসুন বাটা আজকে দিই নাই। আর আদা রসুন বাটা যখন আমি দিই সামান্য পরিমাণে একটু দিই। তো এইভাবে কিন্তু মাছ ভুনাটা খুবই ভালো লাগে। আর দিয়ে দিব কিছু কাঁচা মরিচ। আজকে কিন্তু ধনিয়া পাতা দিব না, কারণ আমার ঘরে কিন্তু ধনিয়া পাতা কুচি অল্পই আছে, ওটা দিয়ে আমি ডাল রান্না করব। তো এখনকার যে সবজি কিংবা মাছ রান্না করলে বেশি করে ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আর ঢেকে রান্না করে নিব। এখন কিন্তু আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি আবার ঢেকে, একদম যখন ঝোলটা মাখো মাখো টাইপের হয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। তো খুব সহজভাবে কিন্তু মাছ ভুনাটা করলাম, কিন্তু এইভাবে মাছ ভুনা করলে খুবই ভালো লাগে। ঠান্ডা তো এমনি অনেক ভালো লাগে, গরমের দিনের চাইতে আমার ঠান্ডার দিন অনেক, শীতের দিন অনেক ভালো লাগে। কিন্তু শীতের দিনে একটাই সমস্যা যে পানি বেশি ধরা যায় না। তো এইগুলাতে একটু সমস্যা হয় কাজকর্ম করতে, কিন্তু রান্না করতে খুব ভালো লাগে। দেখা যায় গরমের দিনে রান্না করতে খুবই কষ্ট, আর শীতের দিন রান্না করতে ভালো লাগে চুলার কাছে থাকতে। কিন্তু ঠান্ডা পানি দিয়ে কাজ করতে অনেকটা সমস্যা হয়। যেমন এখন আমার হয়ে গিয়েছে যে একদম গলা ব্যথা, কালকে থেকে কথা বলতে কিন্তু আমার কষ্ট হচ্ছে। যে ঠান্ডা যে অবস্থা, যে খাওয়ার পানি যে ঠান্ডা, আমরা যেমন গরমের সময় নর্মাল ফ্রিজে যে পানি রাখলে যেমন একটা ঠান্ডা হয়, এখন এমনি যে কলের পানি তার থেকেও বেশি ঠান্ডা, এবং যে ফিল্টারে পানি রাখি সেটাও অনেক ঠান্ডা হয়ে থাকে। আর সেই পানি খেলেই কিন্তু একদম গলায় ব্যথা হয়ে যায়। আর এমনি কিন্তু
একটু হালকা গরম করে এরপর পানি খেতে পারেন, যে নর্মাল, তাহলে কি ভালো হবে। আর এমনি কিন্তু এই পানি খেলে সবার গলায় ব্যথা হয়ে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। আমার কিন্তু গলায় অনেক ব্যথা, তারপরে কিন্তু কষ্ট করে কথা বলতেছি। আর এই যে সন্ধ্যার পরে আমি কবুতরের রুমে আসলাম। সন্ধ্যার পরে এখনো কবুতরকে খাবার দেওয়া হয়নি। তো দেখতে আসছি কি অবস্থা কবুতরের। আর ভিডিওটি করতে আসছি, দেখেন শীতে একদম কবুতরগুলো ফুলে আছে। তো কবুতরের জন্য যে আমি দেখাইছিলাম যে জানালার ওইখানে একটু ফাঁকা ছিল, যে বাতাস ঢুকার মতো, তো ওইখানে আমি বস্তা দিয়ে দিয়েছি, সেটা আমি আপনাদের দেখাবো। এই যে উপরে কবুতরগুলো ঠান্ডায় সব কবুতর ফুলে আছে। আর এই জানালার তো বন্ধ করে দিয়েছি বস্তা দিয়ে, কিন্তু এই দরজার যে ইটা আছে সেইখান দিয়ে কিন্তু বাতাস আসে, এটা বন্ধ করতে হবে। আর উপরে একটু ফাঁকা আছে, ওইভাবে কবুতর রুমটা বানিয়েছিলাম যেন আলো বাতাস বেশি করে ঢুকে। কিন্তু শীতের দিন তো একটু সমস্যা, এই যে উপরে এটা আগে আটকানো ছিল, ছোট ছোট ইঁদুর আছে, দেখেন কেটে কি করেছে। উপরে ওটা একটু বাঁধা ছিল, এখন খুলে দিয়েছে। আর এই যে নিচে যেটা, সেটা কালকে সুন্দর করে একদম আটকে দিয়েছে যেন বাতাস না ঢুকে। আর উপরে ওইটা আগে থেকে আটকানো ছিল, শুধু ভাঁজ করে এমনি গুছিয়ে রেখেছিলাম, এখন নামিয়ে দিয়েছি সেটা। আর এই যে এই সাইডটা বন্ধ করে দিতে হবে বস্তা দিয়ে। আর এই যে দরজাটা এই সাইড দিয়ে বাতাস আসে, আর এই যে দরজার সাইডে এইটাও বন্ধ করতে হবে, তাহলে আর কোনো বাতাসই ঢুকবে না কবুতরে। তো যাই হোক, ওই দিক দিয়ে বেশি বাতাসটা আসে, যে সাইড দিয়ে আমি আটকে দিয়েছি সেই সাইডটাই আগে আটকে দিয়েছি। আর এইখান দিয়ে একটু কম বাতাস আসে। তারপরে কবুতরগুলো দেখেন ফুলে আছে একদম। তারপরে যে আটকে দিলে বস্তাতে আর কোনো সমস্যা হবে না। আর এইখানে আমি লাইট জ্বালিয়ে রেখেছি একটু গরম থাকার জন্য। এমনি একটু লাল লাইট দিলে কিন্তু একটু তাপ হবে, তাহলে আর কোনো সমস্যা নেই। আর এমনি তো এই যে ঠান্ডা পড়লে এখন কিন্তু আমি হালকা কুসুম করে পানি দিই গরম কবুতরকে খাবার যখন দিই, তখন যে পানিটা আমি চেঞ্জ করে দিই হালকা কুসুম গরম, যাতে ওদের সমস্যা না হয়। তো এমনি পশু পাখির প্রতি কিন্তু প্রচুর যত্ন নিতে হবে, খেয়াল নিতে হবে। আমি কিন্তু যথেষ্ট পরিমাণে যত্ন নিই যেন কোনো অসুস্থ না হয়। এই যে কবুতর যেটাই রাখি, মুরগি কিংবা মুরগি তো এখন আমি আনতেছি না, শীতের পরে আর নিয়ে আসবো, যাতে কোনো সমস্যা না হয় মুরগির। কবুতরকে দুইবার খাবার দেওয়া হয়, একবার সকালে বেলা আর একবার হয়েছে যে সন্ধ্যার দিকে দেই। তো এখন থেকে চেষ্টা করব বিকেলে খাবারটা দেওয়ার জন্য, যেন একদম বিকেলের মধ্যে খাবার দিয়ে ওদের খাইয়ে সবকিছু একদম গুছিয়ে রাখার জন্য। রাতের বেলা তো শীতের রাত, তো রাতের বেলা না দেই ভালো, সন্ধ্যার দিকে সন্ধ্যার আগেই দিয়ে দিব খাবারটা, যেন খেয়ে একদম সন্ধ্যার মধ্যেই সবকিছু একদম গুছিয়ে ফেলতে পারি। আর এখানে যে ডিম নিয়ে বসেছে এই খাঁচার মধ্যে, আর ওই খাঁচার মধ্যে ডিম নিয়ে বসেছে, দেখি শীতের মধ্যে ফুটলে তো ভালোই হবে। তো ফুটলে কবুতরের ডিম ফুটলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, যে একটা আশায় থাকি। তো এইবার এই যে কবুতরের ডিম ফুটতে কিন্তু 18 থেকে 21 দিনের মধ্যে কিন্তু কবুতরের ডিমটা ফুটে। তো এই যে দেখেন কবুতর, এখন যে কবুতর এই যে রাখলাম সেটা কিন্তু মুরগির খাঁচাটা, তো শীতের পরে যে নিয়ে আসবো। এখন আমার ভিডিও করা শেষ, আমি বের হয়ে যাচ্ছি, লাগিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু এই যে গেটটা আটকিয়ে দিচ্ছি। তো কবুতরের মুরগি খাঁচার মধ্যে কিন্তু এখন কবুতর রেখেছে, আর উপরে কিন্তু কবুতরের খাঁচা, আর এই সাইডেও কিন্তু খাঁচা এখনো খালি আছে পাকা। এই শীতের মধ্যে কিন্তু কবুতর কেন, ছোট বাচ্চা থাকলেও কিন্তু বাচ্চাদের অনেক সাবধানে রাখতে হয়। তো আতিকারে কিন্তু আমি আতিকা দুজনকেও অনেক সাবধানে রাখি। তারপরও যে আতিকার কিভাবে ঠান্ডা লেগে গেছে, বললাম না যে পানিটা এত ঠান্ডা হয়ে থাকে এখন, তার মধ্যে যে পানি গরম করে দিই কুসুম গরম। আতিফাকে তো মাদ্রাসায় যখন পানি দিই আমি হালকা কুসুম গরম করে এরপর দিই। তো আতিকাকেও কিন্তু কয়েকবার একটু ঠান্ডা পানি একটু একবার না দুইবার খাওয়ানো হয়েছে এর মাঝে, তখন একদম ঠান্ডা লেগে গিয়েছে। তার মধ্যে এখনো কিন্তু ঠান্ডা সারতেছে না, তো নাক দিয়ে একদম ঠান্ডা পানি বের হয়, এরকম অবস্থা। তো ঠান্ডা যতটা সহজে লাগে, যেতে কিন্তু অনেক কষ্ট। আর এই যে এদিক দিয়ে বেশি একটা বাতাস যায় না, তো যেদিক দিয়ে গিয়েছে বাতাসটা কবুতরে, সেখান দিয়ে আমি বন্ধ করে দিয়েছি, এখন আর তেমন একটা সমস্যা নেই। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই ঠান্ডার দিনে সবাই ভালো থাকবেন, যেন ঠান্ডা না লাগে, কেউ যাতে অসুস্থ না হয় সেইভাবে থাকবেন। আর মশা তো এখন অতিরিক্ত, সন্ধ্যার দিকে সবকিছু আমি লাগিয়ে দিই, তারপর একদম যে একটু যদি কোথাও খোলা থাকে, যে দরজা যদি একটু খুলি, তারপরে দেখা যায় যে মশা একদম অনেকটা ভরে যায়। সন্ধ্যা দিয়ে গেটটা লাগিয়ে রাখি যেন মশা না হয়। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।